হান্নান মাসুদ ভাল লাগে ছেলেটারে আমার। পরিবর্তনও হয়েছে। কে জানে লিখছিল যে মাসুদ গোশত কমাও, দুষ্টামি করে লিখছিল। আমি তারে কান্না মাসুদ ডাকতাম, বাট এখন ভয়েসের মধ্যে স্ট্রেংথ আছে। দেখেন, যখন আমরা গরিব থাকি, গরিবের একটাই সম্পদ, খালি কান্দা। বিপদে পড়ছেন কান্দেন, অভাবে পড়ছেন কান্দেন, কানতে থাকেন। কানতে কানতে কারো না কারো মন গলে একটা চাকরি পাবেন, অথবা 10টা টাকা পাবেন, অথবা একটা পদ পদবি পাবেন। তো এই যে স্বভাব, জন্মগত কান্দুইনা স্বভাব, সেটা কি চাইলে বদলানো যায়? তবে আস্তে আস্তে বদলায়। হান্নানকে দেখলেই বোঝা যায় টাকা আছে। এখন জামাত এখন আর গাড়ি দিয়ে কিনা জানি না, বাট মোটামুটি তিনি তার প্রটোকলের জন্য গাড়ি টেনে নিয়েই ঘুরেন। এখন মোটামুটি পরিবর্তন হয়েছে স্বাস্থ্যে, কান্দাও কমা গেছে। এখন আলটিমেটাম আসে কে না এরকম করে না, তবে করতেও পারে। সামনে একটা চেইন কিনতে পারে হান্নান, ভালো লাগবে এরকম মোটা কাটা। তো যাই হোক, হান্নান অবশ্য পাঞ্জাবি পরে। মূল আলোচনায় আসি। তো হান্নান গতকালকে যে ঘোষণা দিয়েছে, যেহেতু দলটির একজন এত বড় নেতা, তিনি কথার তো ওজন আছে, নিশ্চয় তাদের মধ্যে এটা নিয়ে আলোচনা হচ্ছে। এখন মুসলিম ভাইয়ের বউয়ের মতন যারা একটু ধরেন সহজ সরল প্রকৃতির আছে, তাদের মধ্যে আবার কেউ কেউ মনে করতেছে হান্নানের এই কথা শুনে খেলবো কিতা, সামেদও নাই, এর লাগে আগে ওয়াক আউট দিয়ে লাইছে। বিষয়টা বোঝেন নাই। হান্নান মাসুদ বলছে যে জাতীয় নাগরিক পার্টির এই নেতার বক্তব্য, স্পষ্ট বক্তব্য, যে বর্তমান সংবিধানের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচন, এটাতে তারা অংশ নেবে না। এই কারণে কইছি কথাটা, যে মুসলিমের বউর মতন যারা সরল আছে, তারা মনে করে যে নির্বাচনে এককভাবে অংশ নিয়ে হান্নান মাসুদ বা বাকি যারা আছে, তারা আসলে কতটা সিট পাবে, কতটা ভোট পাবে, একটা সংখ্যক পাবে, বাট সরকার গঠন করা বা বিরোধী দলে বসার মতন ভোট ব্যাংক বা সিট তারা কি আদৌ পাবে? ডক্টর ইউনূস তো ভাই নির্বাচনের আগে এই সংবিধান সংশোধন করবে না, এটা মোটামুটি একটা স্পষ্ট অবস্থান হয়ে গেছে, কারণ বিএনপি এটা মানবে না। তো সেই জায়গা থেকে যখন হান্নান বলতেছে যে বর্তমান সংবিধানের ভিত্তিতে, তাহলে কি সংবিধান পরিবর্তন হবে, নাকি আসলে নির্বাচনের আগে নতুন কোন নাটকীয় মোড় আমরা দেখতে পাবো? এটা নিয়ে কিন্তু আস্তে আস্তে, কারণ আপনি দেখেন পাটোয়ারির বক্তব্য, এরপরে নতুন বক্তব্য, এগুলো কিন্তু কানেক্টিভ একটা জায়গায়। মাসুদের অভিযোগ, আমাদেরকে মূলা ধরিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিট নিতে চেয়েছেন। ভাবা যায়, হান্নানকে মূলা দিলেন ডক্টর ইউনূস। আমি দেশে থাকতে মূলা খাইতে পারতাম না, কিন্তু কোরিয়াতে এরকম বড় বড় মূলা, কোনো গন্ধ নাই, মুরগির মাংসের সাথে দিয়ে খাওয়া যায়, গরুর মাংসের সাথে খাওয়া যায়, এমনিও খাওয়া যায়, মাছ দিয়ে খুব স্বাদ লাগে। আমাদের দেশের যারা এগ্রিকালচার নিয়ে কর্মকাণ্ড করেন, আপনাদের উচিত কোরিয়ান মূলাটার একটা চাষ বাংলাদেশে করা। যাই হোক, আসতেছি আবার আসল মূলায়। তো তার বক্তব্য, সকল দলকে পাশ কাটিয়ে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। জুলাই সনদের কোনো আইনি ভিত্তি না থাকায় সরকার আমাদের দেশদ্রোহী বানাতে চায়। সরকার যদি এই সনদের স্বীকৃতি না দেয়, তাহলে আমরা সবাই ঝুলে যাব ফাঁসিতে। অথচ সবচেয়ে বড় গাদ্দারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারই। ডক্টর ইউনূস গাদ্দার, ওনার নেতৃত্বে সরকার গাদ্দার। হান্নান কান্না করার সুযোগ নাই, হান্নান এখন নেতা হয়ে গেছে। হান্নান বলছে যে সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকার শপথ করেছে, সেটি বৈধতা পেয়েছে সংবিধানের 106 অনুচ্ছেদে, কিন্তু ওই অনুচ্ছেদে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়নি। এখন সরকার সেই অনুচ্ছেদে নতুন ব্যাখ্যা জুড়ে হাইকোর্টের রায় এনে নির্বাচনটা দিতে চায়। এটা গর্তে ঢুকে সেফ এক্সিট নেওয়ার কৌশল। তার মানে কি ডক্টর ইউনূস কি দেশ ছেড়ে ভাইগে যাবেন? সেফ এক্সিট তো আমরা এটাই বুঝি, অতীতে যা দেখছি। তার বক্তব্য হচ্ছে যে এনসিপির অবস্থান পরিষ্কার, আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি, কিন্তু এখনো সে বিষয়ে কোনো সমাধান হয়নি। যতদিন জুলাই সনদের আইনি স্বীকৃতি না মিলবে, ততদিন আমরা কোনো নির্বাচনে অংশ নেব না। এখন জুলাই সনদের আইনি স্বীকৃতির মধ্যে তো অনেকগুলা জিনিস কানেক্টেড আছে। এখন আমি জানি না যে আসলে কোন দিকে যাচ্ছে। আর এই যে ভাষা প্রয়োগ দেখেন, যে অন্তর্বর্তীকালীন সবচেয়ে বড় গাদ্দার, মানে ডক্টর ইউনূসকে তো আপনারাই বসাইছেন। এখন কেন ওনাকে গাদ্দার মনে হচ্ছে? আপনাদের কোন একটা দাবি যদি তারা উনি না মানেন, তাহলে উনি গাদ্দার, 19% মাইন্ড কার্ড চিপায়। এখন আসলে কি ঘটতে যাচ্ছে, নির্বাচনের আগে নতুন কোন নাটকীয় মোড় হয়তো আসতে পারে। একসময় আমারও মনে হইতো যে জীবনের কোন একটা পর্যায়ে গিয়ে রাজনীতি করব, কিন্তু বিশ্বাস করেন সরকার পতনের পর এবছর যে দৃশ্যপট আমি দেখছি, আমার কাছে মনে হয়েছে কোন ব্যবসায়ীর বাংলাদেশে রাজনীতিতে জড়ানো ঠিক না। বাংলাদেশ নামক দেশটার অর্থনীতির চাকা সচল রাখে কিন্তু ব্যবসায়ীরা। আপনি অনেক কথা বলতে পারবেন, কিন্তু এই বড় বড় কোম্পানিগুলোতে আপনার আমার পরিবারের বা আরো বিভিন্ন ভাবে যারা কম পড়াশোনা করছে অথবা শিক্ষা দীক্ষা একটু কম আছে বা ভালো আছে, বিভিন্ন পর্যায়ে কিন্তু বাংলাদেশের বড় কোম্পানিগুলোতে চাকরি করে। তেমন একটা কোম্পানি কিন্তু তৈরি করেছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংক বা আরো বিভিন্ন প্রকল্প নিয়েছিলেন, আর অল্প কিছুদিন পর তার ক্ষমতা শেষ হতে যাচ্ছে। তিনি বলেছেন তিনি রাজনীতিতে যোগ দিবেন না। তো এরপর যদি বিএনপি গভর্নমেন্টে আসে, একটা ভালো সময় তিনি হয়তোবা কাটাবেন। কিন্তু কখনো যদি বাংলাদেশে আওয়ামী লীগ ব্যাক করে,
ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কি কি ঘটতে পারে সেটার একটা ট্রেইলার ইতিমধ্যেই গতকালকে আমরা দেখে ফেললাম। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই গ্রামীণ ব্যাংকে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে, সারা বাংলাদেশে হাজার হাজার অফিস আছে। কোন এক টকশোতে আমি শুনছিলাম আওয়ামী লীগ যদি কখনো ক্ষমতায় আসে তাদের এই যে অফিস টফিস ভাঙচুর করা হয়েছে, গ্রামীণ ব্যাংকের যতগুলো শাখা আছে এগুলাকে নাকি অফিস বানাই ফেলবে। অনেকে হালকানি ছিলেন, মাঝখানে একবার গ্রামীণ ব্যাংকের উপর একটা আক্রমণ হইতে পারে, পুলিশ পাহারাও দিছিল, কিন্তু গতকালকে করছে ভিন্ন ঘটনা, তাও টঙ্গীপাড়ায় যে গ্রামীণ ব্যাংকের শাখা আছে সেখানে। টঙ্গীপাড়ার গ্রামীণ ব্যাংকে কালো পতাকা কালকে আমরা উঠতে দেখলাম। না, বিষয়টা এমন না যে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ তারা 15 আগস্ট হিসাবে কালো পতাকা উড়িয়েছে, এটা রাষ্ট্রীয়ভাবে পালন করা দিবস আর নাই। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠানে কালো পতাকা, আসুন দেখি এর ব্যাকগ্রাউন্ড স্টোরি কি। টঙ্গীপাড়ায় গ্রামীণ ব্যাংকে কালো পতাকা উড়িয়ে দিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। 14 আগস্ট গভীর রাতে কোন এক সময় টঙ্গীপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের যেই কুশলী শাখা আছে সেই শাখায় এবং সড়কের আশপাশে ছাত্রলীগের 2 কর্মী এই কালো পতাকা টানায়। একটা ভিডিও যেটা সামাজিক মাধ্যমে আসছে, আপনার মোরসালিন নামক একটা ফেসবুক আইডি থেকে পোস্ট করা ভিডিওটিতে ক্যাপশন দেওয়া হয়েছে 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে টঙ্গীপাড়া গ্রামীণ অফিস সহ বিভিন্ন স্থানে কালো পতাকা স্থাপন করা হয়। মোরসালিন এবং তার সহযোগী মাস্ক পরা এক ব্যক্তি টঙ্গীপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংকের কুশলী শাখার সাইনবোর্ড, গেট সহ সামনের সড়কের আশেপাশে কালো পতাকা টাঙায়। মাস্ক পরা ব্যক্তিকে চেনা না গেলেও মোরসালিনকে চেনা গেছে, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার একজন কর্মী। তো যিনি শাখার ব্যবস্থাপক আছেন তিনি বলছেন, সকালে অফিসে এসে দেখতে পাই সাইনবোর্ড, গেট সহ ঘোনাপাড়া টঙ্গীপাড়া সড়কের অনেক জায়গায় কে বা কারা কালো পতাকা টাঙিয়েছে। পরে সিভিল পোশাকে সম্ভবত পুলিশের গোয়েন্দা শাখার একটি দল গ্রামীণ ব্যাংকের সামনে এসে ফিল্ড অফিসার মিরাজুল ইসলামকে ডেকে পতাকা খুলতে বলেন, তখন তাদের কথা মতো মিরাজ পতাকা খুলে ফেলে। এই জিনিসটা একটা অশনি সংকেত। বাংলাদেশের রাজনীতিতে আমরা এগুলা আইডিয়া করতে পারি। এই যে ধরেন মোরসালিনের যদি কালো পতাকা টানাইতে হয়, সে কেন বাইসা বাইসা গ্রামীণ ব্যাংকে নিছে, এটা একটা মেসেজ সম্ভবত ক্রিয়েট করা ট্রাই করা হচ্ছে যে হ্যাঁ, গ্রামীণ ব্যাংকে যেহেতু ডক্টর ইউনূস তিনি এই মুহূর্তে রাষ্ট্রপ্রধান, তার প্রতিষ্ঠানেই আমরা কালো পতাকা উড়াইয়ে দেখাই দিচ্ছি। এখন হয়তো এই ঘটনার জন্য মোরসালিন গ্রেপ্তার হতে পারে, বাট এটা কি সমাধান হবে? হবে না। আমি বারবার বলি, এই দেশে গত 54 বছরে আমরা কেউ ক্ষমা করতে শিখি নাই। আমি যদি একটা থাপ্পড় দিয়ে কেউ বিগড়াই গেছে, সে এসে আমার 2টা থাপ্পড় দিবে। এটাই আমাদের সিস্টেম অফ পলিটিক্স। আর এই পলিটিক্সের সিস্টেমে রোশানলে পড়ে গেছে কারা? যারা ব্যবসা থেকে রাজনীতিতে আসছেন। এখন তো রাজনীতি আর সাধারণ যারা জনগণের নেতা তাদের হাতে নাই, পয়সা আছে, পার্টিগুলোর টাকা নিয়ে টিকিট দিয়ে দিচ্ছে, দলকে ফান্ডিং করতেছে না, বড় বড় পার্টির দরকার টাকা, জনগণকে মাইকা বাপ। তো এরকম যে সকল ব্যবসায়ীরা ঢুকে গেছে, এখন অনেক ব্যবসায়ী এরকম চিন্তা করে আর রাজনীতিতে যাব না। কেন? সরকার পরিবর্তনের পর অনেক কোম্পানি, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, বাটে পড়ে গেছে, মালিকরা জেলে, কেউ ভাগরা। এজ এ রেজাল্ট বাংলাদেশের যে অর্থনীতির মূল যে সেক্টর ব্যবসা, এই ব্যবসাগুলা ডিস্টারবেন্স হচ্ছে। এখন ধরেন হঠাৎ করে কখনো গ্রামীণ ব্যাংক আওয়ামী লীগ যদি ব্যাক করে, গ্রামীণ ব্যাংকের টার্গেট করবে, কারণ সরকার ক্ষমতায় থাকাই করে গেছে এটা। তো সেই ক্ষেত্রে এই গ্রামীণ ব্যাংকের সাথে কানেক্টেড হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, রাতারাতি এদের অবস্থানটা কি হবে? আমার মনে হয় যে এই হিংসার বীজটা কিভাবে বন্ধ করা যায় আমার কাছে সমাধান নাই। তবে এতটুকু বুঝি, ক্ষমা। আমি খারাপ, এই জন্য তো আমার দৌড়াই দিচ্ছেন। আপনি যে ভালো, আমার দৌড়া দিচ্ছেন, সমস্যা নাই, আমি আবর্জনা সামহাও অথবা আমি ডিস্টারবেন্স একটা ক্যারেক্টার, বাট আপনি আপনার বাকি কর্মগুলো দিয়ে কি জনগণের সামনে বা নিজের কাছে বলতে পারতেছেন আপনি ভালো? আপনি শেখ হাসিনা প্রতিহিংসা পরায়ণ, ছাত্রলীগ প্রতিহিংসা পরায়ণ, আপনি যে প্রতিহিংসা পরায়ণ না, সেইটা প্রমাণ করার জন্য কিন্তু আপনাকে অনেক ভালো কাজ করতে হবে, খারাপ কাজ না। ছাত্রলীগ পিড়াইছে, আপনিও পিড়াচ্ছেন। ছাত্রলীগ একজনের পিটছে, আপনি আধা জনের পিটছেন অথবা 1.5 জনের। ছাত্রলীগ এক জায়গায় চাঁদাবাদি করছে, এই জায়গায় আপনি কি এখন ভাগ খাচ্ছেন? যে বা যাহারা বিভিন্ন দল এটাতে কানেক্টেড হয়ে গেছেন, পরিবর্তনের বীজটা আপনি কোথায় দেখলেন? জনগণের কাছে কোন মেসেজটা ক্রিয়েট হচ্ছে? জনগণ ভাবছিল শেখ হাসিনা যাবার পর বাংলাদেশ পরিশুদ্ধ হবে। ইজ ইট? প্রতিশোধের নেশায় যা যা ঘটতেছে বিভিন্ন জায়গায়, এই জিনিসগুলা বাংলাদেশে রিটার্ন হয়, আরো খারাপ আকারে হয়, এগুলো থেকে ভয় হয়। আমরা চাই শান্তিপূর্ণ একটা দেশ। রাজনীতি করবেন, জনসেবা করবেন, লুটপাট অন্যায় অত্যাচার করবেন, আপনি আসামি হতে পারেন, কিন্তু একজন মানুষের একটা প্রতিষ্ঠান উড়াই দেওয়া, হাত দেওয়া, বন্ধ করে দেওয়া, দখলে নেওয়া, এই কালচার যদি বন্ধ না হয়, আগামী 2, 4, 20 বছর পরে যে ট্রেন্ড চলতেছে, এদেশে মানুষ বিনিয়োগ করবে না, বিদেশিরা আসবে না,
আর দেশীয় যারা উদ্যোক্তা আছে আমাদের মতো, সবাই বিদেশ চলে গিয়া ইনভেস্ট করবে। কারণ কর্ম করে পয়সা কামানো আর লুট করে খাওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের এই গ্রামীণ ব্যাংকে যে ঘটনা ঘটছে, ওই টকশোর ওই কথাটা আমার খেয়াল হয়ে গেছে, যার কারণে ভিডিওটা বানাইছি।